রামেশা হত্যার বিচার কাজ চলমান আছে। আজকে সম্ভবত 12 জন সাক্ষীর সাক্ষ্য হওয়ার কথা। এখনো পর্যন্ত আমি যতটুকু জানি 11 জনের সাক্ষী হয়ে গিয়েছে, বাকি সাক্ষী হয়তো হবে। তো বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। তা আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে পড়ে শোনাতে হয় সে দোষী কি দোষ নেই, এই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি, এগুলো আদালতের বিষয়। না, আমার কাছে এই সমস্ত কোনো তথ্য নাই। এটা বিচার তো চলছে, আসামি 164 করেছে। তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন, পোস্টমর্টেম অথবা অন্যান্য ফরেন্সিক রিপোর্টের বিষয়ে সাক্ষ্য হবে। এগুলো এর বেশি আমি জানি না। আদালতে বলেছে কিনা আমি জানি না। আর আদালত সম্ভবত একটা নির্দেশনা দিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া যেন বাইরের কারোর সাথে কোনো কথা না বলে আসামিকে, সেটা পুলিশকে নির্দেশনা দিয়েছে। একটা আজকে অগ্রগতি আছে এটার বিষয়ে না, গজারিয়াতে মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা খুব সম্ভবত 164 স্টেটমেন্টও দিয়েছে। এগুলো আমাদের অগ্রগতি। এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সম্ভবত গিয়েছেন সরজমিনে, অথবা ওনার টিম গিয়েছেন। আমি যতটুকু শুনেছি ওখানে এয়ার কন্ডিশন বোধহয় চালু ছিল না। সম্ভবত এক বাচ্চার এক মা বোধহয় এটা বেশি ঠান্ডা লাগার কারণে এসিটা বন্ধ করতে বলেছিল, আমি যতটুকু শুনেছি। পরে আর এটা সময় মতো আর এসিটা অন করে নাই। সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার হয় নাই, এমনকি সাংবাদিকদের উপর হামলা হয়েছে। কোথায়? এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। আমার একটা প্রশ্ন, যে সুন্দরভাবে একটা ঈদ উদযাপন হয়েছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত সুন্দরভাবে ঈদ উদযাপন করছে, কিন্তু সামান্য কিছু ঘটনার থেকে একটা গোষ্ঠী মব সৃষ্টির মতো একটা পরিস্থিতি তৈরি করে এবং নানা চক্রান্ত চলতেছে। এই সম্পর্কে আপনারা কি কতটুকু, কিরকম যেরকম ইসলামী ব্যাংকের একটা ঘটনা? ও আচ্ছা, এটা তো এর সাথে সম্পর্ক না, ঘটনা ঘটাইতেছে। আপনি রামেশা করে একই ঘটনা মিরপুরে ঘটাইছে, ব্যাপক, মানে হত্যার বিচার চাইতে পারে, আসামি গ্রেপ্তার। সরকার একটাও ফর্মুলেট করতে পারছে না। ঈদ উদযাপনটা নিরাপদভাবে আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা। জনগণ প্রশংসা করেছে এবং ঢাকা সহ বাংলাদেশের এই যে যানজটের কিছুটা হলেও নিরসন হয়েছে। ঢাকায় ট্রাফিক সিস্টেমের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। আরও আমরা উন্নয়নের চেষ্টা করছি যাতে সমস্ত ইন্টারসেকশনগুলোতে আমরা এই একটা যান্ত্রিকভাবে অটোমেশনটা আমরা চালু করতে পারি পূর্ণাঙ্গভাবে। এখন পর্যন্ত যেটুকু চালু করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি, জনগণ পাচ্ছে।
এটা অনেকটা ঢাকার ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে যদি বৈপ্লবিক পরিবর্তন বলি খুব বেশি বলা হবে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগ, পুলিশ এবং বুয়েটের কিছু আমরা বিশেষজ্ঞদের এখানে কাজে লাগিয়েছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাব। এক্ষেত্রে কিন্তু আমাদের জনবল প্রশিক্ষিত আছে। আমরা এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এই ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য কাজ করছি। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে এই ট্রাফিক সিস্টেমে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। তাহলে মাননীয় সরকার আমরা আগে ঢাকাটা কতটুকু সফলভাবে কি করতে পারি এক্সপেরিমেন্টটা করে অবশ্যই আমরা অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে, মেট্রো এরিয়াগুলোতে এটা ব্যবস্থা করব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলেছেন যে ট্রাফিক সিস্টেমটাকে আপনারা এআই সিস্টেমের মধ্যে এনেছেন, কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ঢাকা সিটি কর্পোরেশনের 2টা বিভাগ তারা নিয়ন্ত্রণ করছে বিভিন্ন ট্রাফিক। আপনার বক্তব্য কি এটা প্রমাণ করে যে সিটি কর্পোরেশন থেকে আপনারা বেরিয়ে চলে আসছেন, নিজস্ব জনবল দিয়ে কাজ করার চেষ্টা করছেন? এটা সিটি কর্পোরেশনের একক কোনো বিষয় নয়, এটা ঢাকা মেট্রো এরিয়াতে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে না, একক কোনো বিষয় নয়। এখানে ট্রাফিক পুলিশের সহায়তা অবশ্যই লাগে। তারপরে আমরা সিটি কর্পোরেশনের যেহেতু মেজর অংশ, সিটি কর্পোরেশনকে আমরা এখানে একজন মেজর প্লেয়ার হিসেবে আমরা যুক্ত করেছি। তারপরে জনসচেতনতার জন্য আমাদের আরো কিছু কাজ করতে হয়। আমরা একটা যান্ত্রিক পদ্ধতি শুরু করলাম, সেটার ব্যবহার সম্পর্কে জনগণকে যদি আমরা আগে থেকে প্রশিক্ষিত না করি, অবহিত না করি, তাহলে এটার প্রয়োগের ফল লাভ হয় না। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের জনগণ অত্যন্ত সচেতন হয়েছে, তারা রুট সিগন্যাল মেনে চলছে। আমি দেখেছি রাত্রে 1টার সময়ও কোথাও একটা সিঙ্গেল গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে ক্রস করতে। এখন পর্যন্ত তারা মানে যেহেতু দেখছে যে আইনানুগ ব্যবস্থা হচ্ছে, অটোমেটিক মামলা হচ্ছে, সুতরাং তারা আইন মানতে অনেকটা বাধ্য হচ্ছে অথবা নিজে থেকে আইন মানছে। এইভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই করে। আপনারা সবাই জানেন আমাদের দেশে ওভারনাইট হাজার হাজার এরকম টমটম বা অটোরিকশা ব্যাটারি চালিত রাস্তায় নেমে গেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা উদ্যোগ নিতে চেষ্টা করেছিল। হাজার হাজার লোকজন, যেহেতু আমাদের এখানে বেকার সমস্যা বেশি, তারা কর্মসংস্থানের দোহাই দিয়ে তারা কিছুটা রিলিফ পেতে চেষ্টা করেছে। আমরাও সেটা অ্যাড্রেস করেছি। এখন তাদেরকে অন্যভাবে রিহেবিলিটেট না করে, পুনর্বাসন না করে যদি আমরা হাজার হাজার লোকজনকে ওভারনাইট বেকার করে দিই, এটাও একটা সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে যাতে মেট্রো এরিয়ার বাইরে অন্যভাবে প্রোভাইড করা যায়, বেকারত্ব সৃষ্টি না হয় আর আমাদের ট্রাফিকের কোনো সমস্যা না হয়। সেই ডায়ালগ কোন কোন ইস্যুগুলো আপনারা রেজ করবেন? আর সেকেন্ড একটা কোশ্চেন হলো যে বিজিবি সীমান্ত ইতিমধ্যে ঘুষব্যাগ সহ বেশ কিছু ধরো ভূমিকা পালন করছে, এই ইস্যুগুলো কি আপনারা এখানে রেজ করবেন কিনা? মাদক সহ অন্যান্য যেই না, বিজিবির ডিজি পর্যায়ের যে মিটিংটা হবে, এটা আমাদের একটা সবসময় রেগুলার ফাংশন, প্রতি বছর হয়। একবার এই সাইডে হয়, আরেকবার ওই সাইডে হয়। এখানে বর্ডার ইস্যুস গুলো অ্যাড্রেস করা হবে, উভয় পক্ষের কি কি সমস্যা আছে এবং কিভাবে হয়, এটা রেগুলার ইস্যু। এখানে সংশ্লিষ্ট সব বিষয়গুলো উত্থাপিত হবে। আমাদের এখনো সবচেয়ে বেশি কনসার্ন যেটা আমাদের বর্ডার ক্লিন, একটা পর্যায়ে বলছেন যে আমাদের এটা শুনবে এবং এটা কোনোভাবে আপনারা এটাকে সমাধান করবেন না, খুব শক্তভাবে বলছে, কিন্তু বর্ডার ক্লিনটা তো এখনো চলমান আছে, চলছে। আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। আচ্ছা মাননীয় মন্ত্রী, একটা বিষয় যে বর্ডারের ব্যাপারে, এই যে পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আসার পরে দেখা
দেখা যাচ্ছে বর্ডার এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি নাম করে তাদেরকে বর্ডারে করা হচ্ছে এবং তাদেরকে পুশিং করা হবে। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে? আমরা এগুলো শুনতে পাচ্ছি। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলার বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণে হোক যদি সেই দেশে যে থাকে তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। বলেছিলেন যে জঙ্গল সলিমপুরে যে ঘটনা ঘটলো, আইন শৃঙ্খলা বাহিনী যে চ্যালেঞ্জ করেছিল, এই সব সন্ত্রাসী নির্মূল করবেন বলে সবসময় বলে আসছেন, জিরো টলারেন্স। এক্ষেত্রে কি কোনো বিশেষ অভিযানের ঘোষণা নির্দেশনা দিবেন? আমরা আমাদের পরিকল্পনাটা এখনো ফাঁস করতে চাচ্ছি না, কারণ এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে পরে আমাদের এই সমস্ত রেস্কিউ অভিযান একটু অসুবিধা হয় এবং অপারেশনের অসুবিধা হয়। তা আমরা ওখানে জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ, আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করব না। যদি কখনো প্রয়োজন হয় সেই জায়গায় সরকারি স্থাপনা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান যায়, তখন প্রয়োজন অনুসারে সে ক্ষেত্র মতে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন করা হবে। সেটা আমরা ঘোষণা দিয়ে এসেছি। আমরা কাউকে উচ্ছেদ করব না, তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখবো না, এটা নির্মূল করা হবে। সেজন্য একটু সময়ের দরকার, আমাদের কিছু কৌশল আছে, সেগুলো সব এখানে বলে ফেলা ঠিক হবে না। প্রথম প্রশ্ন হল যে আপনি যদি একজন আইনের মান আইন অঙ্ক, সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের পর কতদিন পর আসলে এই বিচারের কাজটা হয় রামসার ব্যাপারে? নাম্বার 1। নাম্বার 2, 8 দিনের বিষয়টা এখনো মামলা হওয়ার ফলে গ্রেফতার হয়নি। আর নাম্বার 3 হলো ভিন্ন হলো যে আমরা জানি যে 25 মন্ত্রী আর 24 প্রতিমন্ত্রী সহ 49 সদস্যের মন্ত্রিসভা এখন, এবং আমরা যে এক একজনের কয়টা প্রশ্ন একটার সাথে আর একটা সম্পর্ক অনেক দূরে। আগের গুলো বলি, শেষেরটা ভুলে যাব। আমি পরের গুলো শুনি নাই, আগের গুলো শুনেছি। আগের গুলা হচ্ছে সাক্ষ্য গ্রহণের পরে বিচার কার্যের যে প্রক্রিয়া, এটা আদালতের বিষয়। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমাদের যেটা ফাংশন প্রসিকিউশন সাইড থেকে, সেটা আমরা ফাংশন করতে পারি, বাকি আদালতের বিষয়। তবে আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াটা শেষ করতে পারি আমরা। আর 8 দিন হাসপাতালের বিষয়টা আগেই অ্যাড্রেস করেছি, এটা দ্বিতীয়বার। কিন্তু এখানে একটা গ্যাপ আছে মন্ত্রী মহোদয়, একটা গ্যাপ আছে। 8 দিন হাসপাতালে 6 শিশুর ঘটনায় একটা মামলা হয়েছে, কিন্তু বাচ্চাদের পোস্টমর্টম হয়নি। আমার বিষয় হচ্ছে যে এটা মামলার ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে। পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কার্যের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে, তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। এটা যারা গার্জিয়ান তাদের একটু সচেতন হওয়া দরকার। পোস্টমর্টম করতে চাইলে অবশ্যই পোস্টমর্টম হবে। যদি কেউ পোস্টমর্টম ছাড়া দাফন করতে চায়, সেই জন্য একটা প্রক্রিয়া আছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। এগুলো যদি করে তারপরে তারা করে থাকেন ভালো। আদারওয়াইজ যে কোনো সময় লাশ উত্তোলন করেও পোস্টমর্টম করা যায়, সেটা বাদী পক্ষের গার্জিয়ানদেরই উদ্যোগ নিতে হবে আর কি। বাচ্চারা যে মারা গেছে তাহলে প্রমাণটা হবে কিভাবে মারা গেল? পোস্টমর্টম হলে তো জানা যাবে না, এই জন্য বললাম তো পোস্টমর্টম করা উচিত, এবং এটা বাদী পক্ষের এবং গার্জিয়ানদের এটা কর্তব্য। বিশেষ করে যদি গার্জিয়ানরা পোস্টমর্টম ছাড়া দাফন করতে চায়, সেটারও একটা প্রক্রিয়া আছে, সেটা তারা গ্রহণ করেছে কিনা আমি জানি না। এই পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন জায়গায় আসামি গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, একটু সময়ের দরকার হয়, সেই সময়টা দিতে হয়। এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। সাংবাদিকদের হামলা হয়েছে স্যার,
অনেক সাংবাদিককে তারা মেরেছে, কারা? ওই যে দিন হসপিটালের কর্তৃপক্ষ। আচ্ছা আচ্ছা, একটা বিষয় আমি বলি, তথ্যমন্ত্রী আপনার সাথে আমরা কথা বলেও বলেছে। তথ্যমন্ত্রী এই বিষয়ে আমার সাথে এখনো কথা বলেননি, হয়তো বলবেন, কিন্তু সাংবাদিকদের উপরে যদি কোনো হামলা হয়ে থাকে এটা অবশ্যই ন্যাক্কারজনক এবং এটার আমরা নিন্দা জানাই। কিন্তু আপনাদের পক্ষ থেকে কি কোনো মামলা করা হয়েছে? তো যদি কোনো মামলা না হয় সেটা একটা আলাদাভাবে ট্রিট করতে হবে। যদি মামলা হয়ে থাকে সেটা আমাদের দায়িত্ব তদন্ত করা। মাননীয় মন্ত্রী, তোফায়েল আহমেদের জানাজাকে ঘিরে গতকাল যেটা হলো এবং আজকে বলাতেও এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এক্ষেত্রে আপনাদের কি কোনো নির্দেশনা ছিল নাকি উৎসাহীরা এমন কর্মকাণ্ড করেছে? এরকম কোনো ঘটনা আপনি যেভাবে বলছেন আমাদের নজরে আসেনি। আমরা শুনেছি যে ওনার প্রথম জানাজা অনুষ্ঠানের পরে কিছু লোক মিছিল টিছিল দিয়েছে, এইটুকু শুনেছি। এর ভিতরে তো আমি অস্বাভাবিকতা কিছু দেখি না। 7 জন অ্যারেস্ট আছে। হ্যাঁ, তারা হয়তো অন্য কোনো মামলায় আসামি আছে বা অন্য কোনো শৃঙ্খলতা করেছে, সেই জন্য হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা করা দরকার সেটা করেছে। মাননীয় মন্ত্রী, আমি একটু একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেটা হলো অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী সহ উদ্দেশ্য অনেক আসামি জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পর তারা অনেকেই ঢাকা শহর দেশের বিভিন্ন এলাকা ভিত্তিক তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। এইসব চিহ্নিত সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে আপনাদের আমাদের কাছে শীর্ষ সন্ত্রাসী বা ক্ষুদ্র সন্ত্রাসী বলতে কিছু নেই। যদি অভিযুক্ত এবং অপরাধী হয় তাদের সবাইকে আমরা গ্রেফতার করব আইনানুগভাবে। আর জামিন দেওয়ার এখতিয়ার তো আদালতের। আদালতের কাজ করেছে, আমরা আমাদের কাজ করব। আচ্ছা, এই মোহাম্মদপুরের এই সমস্যাটা কি আজকে উদ্ভব হয়েছে? এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা। ওই এলাকাতে এটা বলা যায় অপরাধ প্রবণ এলাকাতে পরিণত হয়েছে। তা আমরা চেষ্টা করছি, আমাদের পরিকল্পনা আছে, তো একটু সময় লাগবে, কারণ ওভারনাইট এটা নির্মূল করা হয়তো সম্ভব হবে না, বাট আমরা পরিকল্পিতভাবে আগাচ্ছি। ওই এলাকার জন্য আমাদের একটা বিশেষ নজর আছে, যেহেতু ওখানে ডেন্সলি পপুলেটেড এবং অধিবাসীদের মধ্যে অনেকেই, আমি এটা ব্লেম করতে চাই না, ওখানে একটু মাদকের বিস্তারও বেশি। তা আমরা মাদক নিয়ন্ত্রণ আইনেও সংস্কার করছি, সামনে আপনারা দেখতে পাবেন। আর জুয়া, অনলাইন জুয়া, বেটিং এগুলোর জন্য আলাদা আইন নিয়ে আসছি, কারণ অভিযুক্তদের, অপরাধীদের ধরার পরে খুব বেশি দিন আটকে রাখা যাচ্ছে না ওই আইনের কারণে। সুতরাং এটা যুগোপযোগী আইন করা দরকার, কারণ যে আইনটা এখন আছে জুয়া এবং অনলাইন জুয়া, এগুলো অ্যাড্রেস করা হয়নি। 1867 সনের যে জুয়া আইনটা আছে এটা বর্তমানের জন্য ওটা কাজ করছে না। তো এই আইনটা করার পরে আমরা উপযুক্ত আদালতের ইখতিয়ারও ওখানে নির্ণয় করব এবং সেই হিসাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগুলো অ্যাড্রেস করতে হবে। যেমন অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং, এগুলো অনেকটা আন্তর্দেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার, সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব। তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এই জুয়ার সাথে মাদকও জড়িত এবং জুয়া এবং মাদকের সাথে অর্থ পাচারও জড়িত, মানি লন্ডারিংও জড়িত, এগুলো সব একসাথে করা হবে। তো আগে অ্যাডক ভিত্তিতে হয়তো এই আইনগুলো নিয়ে কোন রকমে চলেছে, এখন আমরা শক্তভাবে নামবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তারা কি আইনের আওতায় আসবে? আইন, সিগন্যাল এগুলো কোনোটাই মানে না। এটা আরেকদিন কথা বলবো, শুধু ট্রাফিক সিস্টেমের উপরে। মাদক আর জুয়ার কথা বলেছেন, যদি বলেছিলাম যে বিগত 7 বছরের আসলে আজকে থেকে জনতার উৎসব শুরু, সেখানে আপনার নির্দেশ উপেক্ষা করে সার্কাস, প্যারাডিক ও অশ্লীল নৃত্য এবং জুয়ার আসর বসছে। আপনার নির্দেশ উপেক্ষা করে গতকাল রাতে শিডিউল ছাড়াই সেটা ওপেন ডাক দিয়ে মেলার পারমিশন দিয়েছে কোথায়? সোনারগাঁয়ে। তাই নাকি? সেখানে এখন অলরেডি সার্কাস চলতেছে, অশ্লীল নৃত্য চলতেছে, সেটা বন্ধে কোনো উদ্যোগ নেবেন কিনা? স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি আপনার নির্দেশ থাকা সত্ত্বেও? আমরা অবৈধ কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেব না। যদি স্থানীয় প্রশাসন অনুমতি দিয়ে থাকে সেটা আমরা খতিয়ে দেখব। হ্যাঁ,
এগুলা সাধারণত অনুমতি না নিয়েই বোধহয় করে, কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে বেআইনি কোনো কিছু অনুমতি দেয়া হয় না। কিন্তু ওরা বলেছে অনুমতি দেওয়া হয়নি, বাট চলছে। হ্যাঁ, অনুমতি দেয়া হয়নি, বাট